তোমার কি হয়েছে বাবা? তোমার এত কষ্ট হচ্ছে কেন? তুমি কথা বলছো না কেন বাবা? আমার কিছু হয়নি রে মা, শরীরটা একটু খারাপ লাগছে, এমনিতেই ঠিক হয়ে যাবে। তোরা কাঁদিস নে রে মা। মিতা রে, তোর চাচাকে একটু ডেকে আনতো মা। বলবি বাবা খুব জরুরি কাজে একবার দেখা করতে চাইছে। জলদি যা মা। আচ্ছা বাবা, তুমি একদম চিন্তা করো না, আমি এখনই গিয়ে চাচাকে ডেকে আনছি। তুমি একটু শান্ত হয়ে শও। চাচা, ও চাচা, ঘরে আছো? একটু বাইরে আসবে? কি হয়েছে রে মিতা? এত রাতে কি মনে করে? তোদের সব কিছু ঠিক আছে তো? চাচা, বাবার শরীরটা খুব বেশি খারাপ লাগছে। তোমার কথা বারবার বলছে, খুব জরুরি কিছু বলবে। দয়া করে একটু আমাদের ঘরে যাবে চাচা? আহারে, তোদের আবার কি হলো? কাঁদিস না মা, তোর বাবার শরীর খারাপ আর আমি যাব না? তুই সামনে এগো, আমি এখনই আসছি। আচ্ছা চাচা, তুমি কিন্তু তাড়াতাড়ি আসবে। আমি বাবার কাছে গেলাম। মিতা দ্রুত দৌড়ে নিজের ঘরের দিকে চলে যায়। কি ব্যাপার? ওই বড় লোকের বিটি এত রাতে তোমাকে অত চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছিল কেন? কি হয়েছে ওদের ঘরে? আরে, বড় ভাই নাকি শেষ সজ্জায়। মিতা এসে কাঁদো কাঁদো গলায় বলল, বড় ভাই নাকি খুব জরুরি কাজের জন্য আমাকে ডেকে পাঠিয়েছে। বলো কি, বড় ভাই অসুস্থ? তার মানে এতদিন পর আমাদের কপাল খোলার সুযোগটা চলেই এলো। ওনার তো কোনো ছেলে সন্তান নেই। এই সুযোগে সব জমি জমা আর সম্পত্তি আমাদের নামে করে নিতে হবে। একদম ঠিক ধরেছ। আজ এতদিন ধরে যেই সুযোগের অপেক্ষায় ছিলাম তা এখন হাতের মুঠোয়। বড় ভাই তো ভাবছে আমি একেবারে খাঁটি সোনা, পরম দয়ালু ভাই। শোনো শোনো, একদম তাড়াহুড়ো করবে না। ভুল করেও এখন কিন্তু ওদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। একদম ধোয়াটে ভালো মানুষ সেজে থাকবে। বড় ভাইয়ের নজরে নিজেকে দেবতুল্য বানিয়ে রাখো, যাতে মরণের আগে চোখ বন্ধ করে সব কিছু তোমার হাতে সঁপে দিয়ে যায়। তুমি নিশ্চিন্তে থাকো রাহেলা, নাটক কেমন করে করতে হয় তা আমার চেয়ে ভালো কেউ জানে না। চলো এবার বড় ভাইয়ের ঘরে গিয়ে একটু দরদ দেখিয়ে আসি। আহারে বড় ভাই, তোমার এত শরীর খারাপ অথচ তুমি আমাদের আগে একটা খবরও দিলে না। এ কেমন কথা বড় ভাই? ওগো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তাড়াতাড়ি একটা গাড়ি ডেকে নিয়ে এসো, বড় হাসপাতালে নিয়ে যেতে হবে। ভাসুরজি, আমাদের মাথার উপর তো আপনি ছাড়া আর কেউ নেই। আপনার কিছু হয়ে গেলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? না না, গাড়ি লাগবে না রে, আমি ঠিক আছি। তোরা একটু বস, তোদের সাথে আমার কিছু জরুরি কথা আছে, মন দিয়ে শোন। কবির, তুই আমার একমাত্র আপন ভাই। আমার সময় বোধহয় শেষ হয়ে এসেছে রে। আমার যদি কিছু হয়ে যায়, তুই এই নিষ্পাপ দুটো মেয়েকে একদম নিজের বাবার মতো দেখিস। ওদের কোনো কষ্ট হতে দিস না রে ভাই। তুমি এসব কি অলক্ষণে কথা বলছো বড় ভাই? কিচ্ছু হবে না তোমার। আর মেয়েদের কথা বলছো, ওরা কি তোমার শুধু একা মেয়ে? ওরা তো আমারও মেয়ে। আমি ওদের নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবেসে আগলে রাখবো। তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ ভাসুরজি, আপনি মনটা শক্ত করুন। মা মিতা আর টুম্পা তো আমাদের ঘরেরই লক্ষ্মী। ওদের দায়িত্ব আমরা আজ থেকে নিলাম। আপনি এসব ভেবে আর শরীর খারাপ করবেন না। তোদের মুখ থেকে এ কথা শোনার পর আমার মনটা অনেক হালকা হলো রে। তাহলে তুমি এখন একটু বিশ্রাম নাও বড় ভাই। আমরা বরং এখন আসি, কাল সকালে এসে আবার খোঁজ নেব। একদিকে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন হাশেম, আর অন্যদিকে ভাইয়ের রেখে যাওয়া সম্পত্তি হাতিয়ে নেওয়ার আনন্দে আত্মহারা ছোট ভাই কবির। স্নেহের ছদ্মবেশে ঢাকা পড়া এই বিষাক্ত লোভ অনাথ দুই বোনের জীবনে কোনো অন্ধকার ডেকে আনবে, তা কেবল সময়ের অপেক্ষা। রাহেলা, বড় ভাইয়ের অবস্থা তো একেবারেই শেষ। যে কোনো মুহূর্তে চোখ বুজবে। আমাদের এতদিনকার স্বপ্ন
সত্যি হতে চলেছে। হাহা, দেখছো আমার বুদ্ধির জোর? কত সুন্দর করে ইমোশনাল নাটকটা করলাম, বুড়ো তো বিশ্বাসই করে নিল। এখন ভাই উপরওয়ালার কাছে দোয়া করো বুড়ো যেন এই রাতের মধ্যেই মরে ছাই হয়ে যায়। একদম ঠিক বলেছো বউ, অনেক রাত হয়েছে, কাল আবার অনেক নাটক করতে হবে। চলো এখন শুয়ে পড়ি। চাচা, ও চাচা, বাড়ি আছো? একটু শিগগির বাইরে আসো না চাচা। চাচা, কি হয়েছে রে মিতা? এত সকালে এভাবে কান্নাকাটি করছিস কেন? কি হয়েছে তোর বাবার? চাচা, বাবা কোনো কথা বলছে না। আমি আর টুম্পা কত ডাকলাম, হাত পা একদম ঠান্ডা হয়ে আছে। দেখো না গিয়ে কি হয়েছে বাবার। আহারে মা, কাঁদিস না, ভয় পাস না একদম। তোর চাচার আমি আছি তো নাকি, তুই মনটা শক্ত কর। হ্যাঁ মা, একদম ভয় পাবি না। চল আমরা এখনই গিয়ে দেখছি কি হলো তোর বাবার। কবির বড় ভাইয়ের নিথর হাতটা ছুঁয়েই নিশ্চিত হয় হাশেম আর এই পৃথিবীতে নেই। গ্রামের মানুষকে খবর দিয়ে তাড়াহুড়ো করে শেষ বিদায়ের সব আয়োজন সম্পন্ন করা হয়। কিন্তু মা বাবা হারা দুই নিষ্পাপ অনাথ বোন মিতা আর টুম্পা আলিশান বাড়ির বিশাল বারান্দায় একা বসে অঝরে কেঁদে চলে। অঢেল ধন সম্পদ আর বিশাল বাড়িও আজ ওদের বুক ফাটা কান্না আর অনাথ হওয়ার শূন্যতাকে ভরিয়ে দিতে পারছে না। আহারে, আমার মা দুটো এভাবে কেঁদে কেঁদে কি নিজেদের শরীরটা শেষ করে দিবি? যা হওয়ার তা তো হয়েই গেল রে মা। তোদের এভাবে কাঁদতে দেখলে যে তোদের বাবার আত্মা শান্তি পাবে না রে মা। তোরা কাঁদিস না, আজ থেকে আমাদের তোরা তোদের নিজের বাবা মায়ের মতোই মনে করবি। তোদের তো আর কেউ নেই, কিন্তু আমরা তো আছি। চল মা, ঘরে চল। তোরা তো সকাল থেকে এক ফোঁটা পানিও মুখে দিসনি। ঘরে খাবার বেড়ে রেখেছি, দুটো খেয়ে নিবি, চল। না চাচি, আমাদের কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। আমাদের বাবার কথা খুব মনে পড়ছে। আমাদের ছেড়ে বাবা কেন চলে গেল চাচি? হ্যাঁ চাচি, আমি কিছু খাবো না, আমি শুধু বাবাকে চাই। তোরা তো লক্ষ্মী মেয়ে রে মা, এখন কিছু না খেলে অসুস্থ হয়ে পড়বি না। তোদের বাবা কি তোদের অসুস্থ দেখতে চেয়েছিল? জোর করে হলেও তোদের দুটো খেতে হবে। চল আমার সাথে। প্রথম কিছুদিন কবির ও রাহেলা অনাথ দুই বোন মিতা ও টুম্পাকে পিতা মাতার মতো স্নেহে আগলে রাখে, কোনো ত্রুটি হতে দেয় না। কিন্তু এই অতিরিক্ত আদর যত্নের আড়ালে যে কত বড় এক বিষাক্ত চক্রান্ত আর সম্পত্তি হাতিয়ে নেওয়ার লোভ লুকিয়ে আছে, তা সহজ সরল দুই বোন ঘুণাক্ষরেও টের পেতে পারে না। জানো আপু, চাচা আর চাচি আমাদের কত আদর করে। বাবা মা চলে যাওয়ার পর ভাবছিলাম আমাদের কি হবে, কিন্তু ওরা আমাদের একটুও কষ্ট দিচ্ছে না। রে টুম্পা, সত্যি চাচা চাচি আমাদের নিজের সন্তানের মতোই আগলে রাখছে। বাবা একদম ঠিক মানুষকেই আমাদের দায়িত্ব দিয়ে গেছেন। আমার আর একদম সহ্য হচ্ছে না। এই দুটো কালনাগিনীকে কবে বাড়ি থেকে বের করবে শুনি? আমি আর এভাবে ভালো মানুষের নাটক করতে পারছি না। আরে একটু ধৈর্য ধরো বউ, এতদিনের এই ভালোবাসা কি এমনি এমনি দিয়েছি? আমার মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? তাড়াতাড়ি বলো তো। ওদের কাছে গিয়ে বলবো, তোরা তো এখন অনেক ছোট মানুষ, এত বড় সম্পত্তির দলিলপত্র ঘরে রাখা নিরাপদ নয়। কখন চুরি হয়ে যায় তার তো ঠিক নেই। কাগজপত্রগুলো আমার কাছে নিরাপদে রেখে দাও। মিতা মারে, তোদের সাথে একটা জরুরি কথা ছিল। তোরা তো অনেক ছোট, এই সম্পত্তির সব কাগজপত্র তোদের ঘরে রাখা একদম ঠিক হচ্ছে না। কখন কার নজর পড়ে, কখন চুরি হয়ে যায় বলা তো যায় না। কাগজপত্রগুলো আপাতত আমার কাছে রাখ, আমি নিজের কাছে নিরাপদে সামলে রাখবো। কিন্তু চাচা, বাবা তো মরার আগে বলে গেছেন এই কাগজগুলো যেন আমি সব সময় নিজের কাছে সামলে রাখি। আমি এই ফাইল কাউকে দিতে পারবো না চাচা। কি বললি রে মিতা? তুই আমাকে বিশ্বাস করিস না? তোর বাবা মৃত্যুর আগে আমার হাত দুটো ধরে কি বলে গিয়েছিল মনে নেই? কবির,
তুই ওদের নিজের বাবার মতো দেখিস। আজ তোদের নিজের বাবার মতো ভালোবাসলাম, আর তোরা আমাকেই পর ভাবলি। আমার মনটা একেবারে ভেঙে দিলি রে মা। দেখছো তো ওগো, পর কখনো আপন হয় না। তোমার এত দরদ কিসের ওদের প্রতি? চলো এখান থেকে। না না চাচা, রাগ করো না দয়া করে। আমি তোমাকে পর ভাবিনি, বাবার কথা মনে করে আমার ভুল হয়ে গেছে। এই নাও দলিল আর কাগজপত্র, তুমি রাখো চাচা। এই তো লক্ষ্মী মেয়ের মতো কাজ করেছিস। এগুলো এখন আমার কাছে একদম নিরাপদ থাকবে। তোরা এখন নিশ্চিন্তে ঘুমা। কাগজপত্র আর দলিল তো ইমোশনাল ড্রামা করে হাতিয়ে নিয়ে এলে, কিন্তু এগুলো তো তোমার নামে না, সব তো তোমার মরা ভাইয়ের নামে। আইনগতভাবে তুমি কিভাবে এই বিশাল সম্পত্তি দাবি করবে? আরে বউ, তুমি একদম চিন্তা করো না। এই কবিরের মাথায় বুদ্ধি গিজগিজ করছে। এই চক্রান্ত তো আজ থেকে না, বহু আগে থেকে মেপে রেখেছি। কি বুদ্ধি, একটু খোলসা করে বলো তো। আমার এক সেনা লোক আছে কোর্ট কাছারির দিকে। এই ধরনের জাল দলিল তৈরিতে ও এক নাম্বার কারিগর। ভাইয়ের স্বাক্ষর আর সরকারি সিল এমন নিখুঁতভাবে নকল করে বসিয়ে দেবে যে বাপেরও সাধ্য নেই আসল আর নকল তফাৎ করে। তাই নাকি? ওগো, তা কাজটা কবে করছো? দেরি করার আর কোনো সুযোগ নেই। কাল সকালে আমি জালের কারিগরের কাছে গিয়ে দলিল দুটো আমার নামে পাকা করে নিয়ে আসব। তারপর দেখবে এই বাড়ির আসল মালিক কে হয়। ওরে আমার নবাবজাদিরা রে, বেলা গড়িয়ে দুপুর হতে চললো, আর মহারানীরা এখনো তোষক আকারে ঘুমাচ্ছেন। ঘরে কি কোনো কাজ কাম নেই? আর কার অন্ন ধ্বংস করছিস শুনি? কি হয়েছে চাচি, তুমি সকাল সকাল এভাবে রেগে মেগে এত কটু কথা বলছো কেন? আমরা তো রোজকার মতোই ঘুম থেকে উঠেছি। কি হয়েছে রাহেলা? সকাল সকাল এত চিল্লাচিল্লি করছো কেন? কি সমস্যা? দেখো না তোমার ভাইজিদের কাণ্ড, কত বড় নবাবজাদি হয়ে গেছে। এত বেলা হয়ে গেল, এখনো ঘুম থেকে ওঠার নাম নেই। এসব আহ্লাদ সহ্য করতে করতে আমার হাড় কালি হয়ে গেল। চাচা, তুমি তো বাবাকে কথা দিয়েছিলে আমাদের নিজের মেয়ের মতো দেখবে। আজ সামান্য বিষয় নিয়ে চাচি কেন আমাদের এভাবে অপমান করছে? অনেক হয়েছে তোর বাবার নাম ভাঙ্গানো। মুখ সামলে কথা বলবি। তোর বাবা মরার আগে সমস্ত সম্পত্তি বুদ্ধি করে আমার নামে লিখে দিয়ে গেছে, বুঝলি? কি বলছো চাচা? বাবা তো আমাদের ভালোবেসে এই বাড়ি ঘর রেখে গেছেন, তোমার নামে কেন লিখবেন? তোরা তো মেয়ে মানুষ, কাল বিয়ে হয়ে পরের বাড়ি চলে যাবি, আর ভাইয়ের সম্পত্তি পর হয়ে যাবে। তাই তোর বুদ্ধিমান বাবা মরার আগে তার একমাত্র আপন ভাই অর্থাৎ আমাকে সব লিখে দিয়ে গেছে। এই বাড়ির আসল মালিক এখন আমি। তোদের অনেক দয়া দাক্ষিণ্য করেছি, আর না, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। চাচা, এমন সর্বনাশ করো না। টুম্পা এখনো কত ছোট, আমরা দুটো মেয়ে মানুষ। এই অচেনা দুনিয়ায় কোথায় যাব, কার কাছে দাঁড়াবো? চাচা, চাচা, আমাদের তাড়িয়ে দিও না, আমাদের খুব ভয় করছে চাচা। চাচা তোমার পায়ে পড়ি, আমাদের অধিকার দিতে হবে না। আমরা এই বাড়ির কাজের লোকের মতো এক কোণে পড়ে থাকবো, কাজ করে পেট চালাবো। তবু আমাদের মতো দুই অনাথ এতিম বোনের মাথার ওপর থেকে আশ্রয়টুকু কেড়ে নিও না চাচা। আহা, ঢং আর সহ্য হয় না। কাজের লোক নাকি থাকবে, দূর হয় এখান থেকে। তোদের কোনো কাকতি মিনতি এই বাড়ি থেকে বের হওয়া রুখতে পারবে না। বের হ বলছি, নইলে ধাক্কা মেরে বের করে দেব। যাদের দিন কাটত রাজপ্রাসাদের আদরে, পিতার পরম স্নেহে, ধনির দুলালি হয়ে, আজ আপন চাচার বিষাক্ত চক্রান্তে নিঃস্ব হয়ে তারা গৃহহারা। এক কাপড়ে বুক ভরা কষ্ট আর চোখের জল সম্বল করে অনাথ দুই বোন অচেনা অজানা এক গন্তব্যের উদ্দেশ্যে পা বাড়ালো। আব্বু, আমি আর একদম হাঁটতে পারছি না আব্বু। আমার পায়ে প্রচন্ড ব্যথা করছে, চোখ ভেসে যাচ্ছে। আমার খুব খিদে পেয়েছে আব্বু, একটু খাবার পাবো না? আর একটু সহ্য করো রে লক্ষ্মী বোনটা আমার, কান্না করে না সোনা। আল্লাহ আমাদের দিকে নিশ্চয়ই মুখ তুলে চাইবেন।
আমি খুব তাড়াতাড়ি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। আমার পা জোড়া যেন একদম ফুলে গেছে আপু, আর এক পাও চলতে পারছি না। ওই দেখ টুম্পা, সামনেই একটা বিশাল বটগাছ দেখা যাচ্ছে। চল আমরা ওখানে গিয়ে ঠান্ডা ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নিই। তুই সেখানে একটু জিরিয়ে নিবি। চল বোন আমার। কি ব্যাপার মা? চেহারা আর পরনের পোশাক দেখে তো মনে হচ্ছে ভালো পরিবারের সন্তান। এই নির্জন বটতলায় এত বিকেলে তোমরা কি করছো? স্যার, আমাদের থাকার কোনো জায়গা নেই, যাওয়ারও কোনো ঠিকানা নেই। বাবা মারা যাওয়ার পর চাচার প্রতারণা ও বাড়ি থেকে বের করে দেওয়ার পুরো ঘটনা খুলে বলে। কি বললে? এত বড় অন্যায়! আচ্ছা, তোমার বাবার নাম আর গ্রামের নাম কি? আমাদের গ্রাম নলডাঙ্গা, আর বাবার নাম হাশেম। হাশেম? বিশিষ্ট ব্যবসায়ী হাশেম সাহেব? ওনাকে তো আমি খুব ভালো করেই চিনি। এত বড় একজন মানুষের সন্তানদের এই দশা! চলো আমার সাথে, এখনই আমি এর ব্যবস্থা করছি। কবির সাহেব, আপনার ভাইয়ের সমস্ত সম্পত্তির কাগজপত্র এবং দলিলগুলো এখনই নিয়ে আসুন। আরে অফিসার স্যার, আসুন, বসুন বসুন। বাহ, এই দুই মেয়ে অবশেষে পুলিশের কাছে গিয়ে আমাদের নামে মিথ্যা বদনাম শুরু করলো। রাহেলা, যাও তো, ভাই মরার আগে আমার নামে যে দলিলপত্র লিখে দিয়ে গেছে সেগুলো স্যারকে এনে দেখাও। এই দেখুন স্যার, সব কাগজপত্র আর সরকারি সিল একদম ঠিকঠাক আছে। মরার আগে বড় ভাই নিজের ইচ্ছায় সব জমি জমা ওর নামে দিয়ে গেছে। কবির সাহেব, হয়তো আপনি জানেন না, এই থানায় আসার আগে আমি বেশ কয়েক বছর কোর্ট পুলিশ হিসেবে দায়িত্বে ছিলাম। এই সিল আর পেছনের লেখা দেখে এক নজরেই বোঝা যাচ্ছে এটা সেই বিখ্যাত জালিয়াতি বদরুল বাটপারের কাজ। এটি একটি সম্পূর্ণ জাল দলিল। স্যার স্যার কি 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 বলছেন স্যার? এসব এগুলো একদম খাঁটি দলিল স্যার। চুপ করুন! আইনের চোখ ফাঁকি দেওয়া অত সহজ নয়। এতিম ভাইজিদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য জালিয়াতির আশ্রয় নিয়েছেন। কনস্টেবল, হাতকড়া পরাও এদের। চলো থানায়। এবার আপনাদের বিচার হাসান সাহেবের ভিটেও নয়, সরাসরি কোর্টে হবে। ধন্যবাদ আঙ্কেল, আপনি আজ না থাকলে আমার আর আমার ছোট বোনটার কি অবস্থা হতো জানি না। আপনি আমাদের জীবন বাঁচালেন। ধন্যবাদ দিতে হবে না মা। অন্যায়ের প্রতিবাদ করা আর নিরীহ মানুষকে সাহায্য করাই আমাদের কাজ। এখন থেকে তোমরা নিজেদের বাড়িতে নিশ্চিন্তে থেকো। আর শোনো, ভবিষ্যতে কখনো কোনো বিপদে পড়লে বা সমস্যা হলে সোজা থানায় চলে আসবে, কেমন? অন্যায় আর ছলনা দিয়ে সাময়িক জয় পাওয়া গেলেও শেষ পর্যন্ত জয় হয় সত্যেরই। এতিমের হক মেরে কেউ কখনো সুখে থাকতে পারে না। অন্যায়ের শেষ পরিণতি শুধুই লাঞ্ছনা আর পতন। স্বার্থের চেয়ে সম্পর্কগুলো সুন্দর হোক, আর প্রতিটি অনাথ শিশুই খুঁজে পাক নিরাপদ ভালোবাসার ছায়া।